আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা ভোট হতে চলেছে এবং 8ই ফেব্রুয়ারি ভোট গণনা। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 10 জন হেভিওয়েট প্রার্থীর তালিকা, যারা আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছেন, তারা কোন বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং সেই কেন্দ্রের সমীক্ষা। আম আদমি পার্টি পরপর 2 বছর দিল্লিতে সরকার গড়েছে, ওদিকে বিজেপি হরিয়ানা এবং মহারাষ্ট্রে ভোটে জেতার পর তারা চাইছে দিল্লিতে ক্ষমতায় আসতে। এর মধ্যে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে কোনো জোট হয়নি, তাদের মধ্যে পরস্পর ক্রমশ বিরোধিতা শুরু হয়েছে। ইতিমধ্যে আম আদমি পার্টি 70টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কংগ্রেসও 47টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, যার মধ্যে অনেকগুলো হেভিওয়েট প্রার্থী, এবং বিজেপিও তাদের প্রথম তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে অধিকাংশ হেভিওয়েট প্রার্থী। আম আদমি পার্টি, কংগ্রেস এবং বিজেপি প্রত্যেক দলের অনেক এমন প্রার্থী আছেন যারা লোকসভার সাংসদ, রাজ্যসভার সাংসদ, গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে আছেন। তো চলুন দেখে আসি কোন 10 জন হেভিওয়েট প্রার্থী, তারা কোন কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন এবং সেই কেন্দ্রের সমীক্ষা। আমাদের তালিকায় প্রথমে আছেন অতসী মার্লেন। এই অতসী মার্লেনকে চেনেন না এমন কেউ নেই, যিনি বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে অতসী মার্লেনকে মুখ্যমন্ত্রী করেছেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে দিল্লির শিক্ষা, নারী ও সংস্কৃতি, পর্যটন, পূর্ত এই সব দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন। তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। তিনি অত্যন্ত উচ্চশিক্ষিত। বর্তমানে তিনি একজন হেভিওয়েট প্রার্থী। তিনি গত বিধানসভা ভোটে মাত্র 11,000 ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু এবার তার বিরুদ্ধে যে 2 জন প্রার্থী আছেন, অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি থেকে রমেশ বিদুড়ি এবং কংগ্রেস থেকে আলকা লাম্বা, দুজনেই অত্যন্ত হেভিওয়েট প্রার্থী। অতসী মার্লেনের সামনে এখন একটা বড় চ্যালেঞ্জ, তিনি জিততে পারেন কিনা। আমাদের সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এই কেন্দ্রে যে কেউ জিততে পারে। আমাদের তালিকার 2 নম্বরে আছেন রমেশ বিদুড়ি, যিনি বর্তমানে অত্যন্ত পরিচিত মুখ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত পছন্দের মানুষ। তিনি গত 10 বছর ধরে দক্ষিণ দিল্লি লোকসভার সাংসদ আছেন। তিনি তার বিভিন্ন মন্তব্যের জন্য অনেক আলোচিত, সমালোচিত হয়েছেন। তিনি সংসদেও অনেক বিরূপ মন্তব্য করেছেন। বর্তমানে ভোটের প্রচারের সময় তিনি অতসী মার্লেন ও প্রিয়াঙ্কা গান্ধীর নামে মন্তব্য করে অনেক চর্চিত হয়েছেন। তিনি অত্যন্ত হেভিওয়েট প্রার্থী এবং তার বিরুদ্ধে যে 2 জন প্রার্থী হয়েছেন আপনারা আগেই জানেন, এক অতসী মার্লেন এবং 2 আলকা লাম্বা, দুজনেই অত্যন্ত হেভিওয়েট প্রার্থী। এই কালাকাজি বিধানসভা কেন্দ্রে এখানে কে জিতবে এটা বলা খুব কঠিন। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। ভোটের পরে দেখা যাবে দিল্লির জনগণ কাকে নির্বাচিত করেন। আমাদের তালিকায় 3য় নাম, যিনি আলকা লাম্বা। ইনিও দিল্লির কালাকাজি বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন। এনার বিরুদ্ধে অতসী মার্লেন ও রমেশ বিদুড়ি। ইনি বর্তমানে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র সংসদের সভাপতির দায়িত্বে আছেন এবং সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব আছেন। তিনি একসময় এশিয়ান গেমসের ভারতের হয়ে পতাকা বহন করেছেন। এখন দেখার বিষয় হলো তিনি জিততে পারেন কিনা। জেতাহারা সেটা জনগণ ঠিক করবে। তবে এই বিধানসভা কেন্দ্রে একটি ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে। অরবিন্দ কেজরিওয়ালকে চেনেন না এমন কেউ নেই এবং তিনি যে কতটা হেভিওয়েট সেটা না বললেও আপনাদের চলবে, তবু আপনাদের সঙ্গে বলে রাখি, তিনি দিল্লি থেকে পরপর 2 বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি সর্বভারতীয় আম আদমি পার্টির সুপ্রিমো। ইনি আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি করেছেন এবং ইনি একসময় ভারতের একটি গুরুত্বপূর্ণ পদের সচিবও ছিলেন। বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়াল 61% ভোট পেয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধে যিনি বিজেপিতে ভোটে দাঁড়িয়েছেন তিনি মাত্র 32% ভোট পেয়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। তার বিরুদ্ধে বিজেপি এবং কংগ্রেসের যে 2 জন প্রার্থী রয়েছেন তারাও অত্যন্ত হেভিওয়েট প্রার্থী। কংগ্রেসের সন্দীপ দীক্ষিত ও বিজেপির পারভেজ ভার্মা, এই 2 জন হলেন অত্যন্ত হেভিওয়েট প্রার্থী। কিন্তু এই বিধানসভা কেন্দ্রে এখানে অরবিন্দ কেজরিওয়ালের একটি বিশাল ভোট ব্যাংক আছে এবং গত বিধানসভায় তিনি একটি বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। সব দিক থেকে লক্ষ্য করলে এখানে দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এই বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে। আমাদের তালিকায় পরের হেভিওয়েট প্রার্থী হলো রাখি বিড়লা। ইনি বর্তমানে দিল্লি বিধানসভার ডেপুটি স্পিকার পদে আছেন এবং এই পদে তিনি 10 বছর ধরে আছেন। এছাড়া তিনি
3বার দিল্লির বিধায়িকা নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি দিল্লির 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পদ সামলেছেন। তিনি 2020 সালে বিধানসভা ভোটে 32% ভোটের মার্জিনে জয়ী হয়েছেন এবং তিনি এবার মাদিপুর বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং এই বিধানসভা কেন্দ্রে তাঁর জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সন্দীপ দীক্ষিত, ইনি কংগ্রেসের হয়ে পরপর 2বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র। তিনি একজন বর্ষীয়ান এবং দক্ষ নেতা এবং বর্তমানে তিনি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন। তার পক্ষে লড়াই অত্যন্ত কঠিন, কিন্তু একদিক থেকে দেখলে দেখা যাবে তিনি একজন হেভিওয়েট নেতা এবং 2বারের লোকসভার সাংসদ এবং তার পক্ষে একটি প্লাস পয়েন্ট হলো দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র। তবে যদি আমরা সার্বিক দিক থেকে বিচার করি, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ভোটে জয়ী হওয়া তার পক্ষে একটি কঠিন ব্যাপার। সঞ্জীব ঝা দিল্লির বুরারি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন। সঞ্জীব ঝা নামটা আপনাদের কাছে নতুন হলেও ইনি একজন হেভিওয়েট প্রার্থী। ইনি আম আদমি পার্টির ছত্তিশগড় রাজ্যের ইনচার্জ এবং মুখপাত্র। এছাড়াও তিনি দিল্লির পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য। গত 2020 সালে বিধানসভা ভোটে ইনি 63% ভোট পেয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে যিনি বিজেপিতে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি মাত্র 23% ভোট পেয়েছিলেন। এই বুরাহি বিধানসভা কেন্দ্র থেকে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন। সত্যেন্দ্র কুমার জৈন দিল্লি সরকারের 8টি দপ্তরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং 3বার দিল্লির শাকুরবাস্তি বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। কেন্দ্র সরকার তাকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেন এবং তার মন্ত্রী এবং বিধায়ক পদ খারিজ হয়। তার বিরুদ্ধে দীর্ঘ 2 বছর কেস চলার পর তাঁর জামিন হন, বেকসুর খালাস হন। তিনি পরপর 3বার বিধানসভা ভোটে জয়ী হন এবং একটি হেভি পরিমাণ ভোটে জয়ী হন। তার জনপ্রিয়তার জন্য তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন। দেবেন্দ্র যাদব যিনি বদলি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন, বর্তমান তিনি দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি। এছাড়াও তিনি পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের এআইসিসির ইনচার্জ ছিলেন এবং উত্তরাখণ্ডের এআইসিসির ইনচার্জ ছিলেন। 2বার তিনি দিল্লি বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে দিল্লি ভোটের মেন দায়িত্বে আছেন। তিনি একজন হেভিওয়েট প্রার্থী এবং তার প্রচারে অনেক সাড়া দেখা যাচ্ছে। তিনি অত্যন্ত হেভিওয়েট প্রার্থী হওয়া সত্ত্বেও তিনি 2013 সালের পরে আর কোনো বিধানসভা ভোটে জয়ী হতে পারেননি। এখন দেখার বিষয় তিনি বিধানসভা ভোটে জিততে পারেন কিনা। তিনি যে বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন সেই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের খুব একটা ভোট ব্যাংক নেই, সেই হিসেবে বলা যেতে পারে তার জেতার সম্ভাবনা এখানে অনেক কম। পারভেজ শর্মা যিনি 10 বছর দিল্লি লোকসভার সাংসদ ছিলেন, তিনি একজন অভিজ্ঞ এবং দক্ষ রাজনীতিবিদ। সবচেয়ে বড় বিষয় হলো তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অত্যন্ত কাছের মানুষ এবং তার সঙ্গে একটা বড় ব্যাপার হলো তাঁর পিতা মহেন্দ্র সিং বর্মা, তিনি দিল্লি বিধানসভার 4র্থ মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি পশ্চিম দিল্লি লোকসভা থেকে 2বার সাংসদ নির্বাচিত হয়েছেন এবং দিল্লিতে তার একটি বিশাল জনপ্রিয়তা আছে। তিনি শেষ লোকসভা ভোটে 1,99,000 ভোটে জয়ী হন, কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। তার বিরুদ্ধে যে 2জন প্রার্থী আছেন তিনি হলেন এক দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেসের পক্ষে যিনি আছেন তিনি অত্যন্ত হেভিওয়েট প্রার্থী সন্দীপ দীক্ষিত। এখন দেখার বিষয় তিনি কতটা ভোট পান। এই বিধানসভা কেন্দ্রেও এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। কৈলাস গেহলট দিল্লি আম আদমি পার্টি সরকারের বিধায়ক ছিলেন, বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। ইনি আম আদমি পার্টির হয়ে 3বার বিধায়ক নির্বাচিত হন, কিন্তু 17 নভেম্বর 2024 সাল ইনি বিজেপিতে যোগ দিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল সরকারের 8টি দপ্তরের মন্ত্রী পদ সামলেছেন, যার মধ্যে 4টি ছিল গুরুত্বপূর্ণ পদ। 1 অর্থ, 2 পরিবহন, 3 আইন ও বিচার এবং 4 আইটি। এই 4টি দপ্তরের মন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি বিজেপিতে হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তিনি আম আদমি পার্টির হয়ে 3বার জিতলেও তিনি যে জয়ী হবে তার সম্ভাবনা নেই, কারণ তিনি শেষ যে বিধানসভায় ভোটে দাঁড়িয়েছেন সেই বিধানসভায় খুব কম মার্জিনে জয়ী হয়েছিলেন। আগে দিল্লির জনগণ তাকে আম আদমি পার্টির সিম্বলে জিতিয়েছেন এবং তিনি মন্ত্রী হয়েছেন। এখন তিনি যেহেতু বিজেপিতে দাঁড়িয়েছেন, তিনি জিততে পারেন কিনা বা জনগণ তাকে ভোট দেয় কিনা সেটা দেখার বিষয়। আপনারা যদি দিল্লি বিধানসভার আরও হেভিওয়েট প্রার্থীদের তালিকা দেখতে চান কমেন্টে জানাতে পারেন এবং যদি সবার
আনুমানিক সমীক্ষা দেখতে চান, কোন দল কটি আসন পেতে পারে, তাহলে আপনারা কমেন্টে জানান। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।